আপনি হয়তো অনেক মানুষের কাছে শুনছেন যে তারা আইপিওতে ইনভেস্ট করে কিছু দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে তাদের টাকা ডাবল করে নিচ্ছে। তাই আপনারও আইপিওতে ইনভেস্ট করার ইন্টারেস্ট আসছে। এই ভিডিওতে আমরা আইপিওর পুরো প্রসেসটা A to Z বুঝবো, আর তারপর দেখবো কিভাবে আপনিও আইপিওতে ইনভেস্ট করে খুব কম সময়ে ম্যাক্সিমাম রিটার্নস পেতে পারেন। দেখুন, আইপিও একটা কোম্পানি কখন নিয়ে আসে? যখন তাদের টাকার দরকার হয়। প্রথমে একদম ইনিশিয়াল স্টেজে যখন একটা কোম্পানির টাকার দরকার হয়, তখন তারা যায় এঞ্জেল ইনভেস্টরদের কাছে। এঞ্জেল ইনভেস্টর কারা? না, যারা বিজনেসের একদম প্রথম স্টেজে, যারা বিজনেস আইডিয়াটা শুনে বা প্রোটোটাইপ দেখে বা বিজনেস মডেলটা দেখে একটা কোম্পানিতে ইনভেস্ট করে বা একটা স্টার্টআপে ইনভেস্ট করে। তো ধরুন এরকমই একটা কোম্পানি এঞ্জেল ইনভেস্টরদের কাছে প্রথমে 5 কোটি টাকার ফান্ডিং নিল। তার পরের স্টেজে যখন কোম্পানির আরো একটু বেশি টাকার দরকার হবে, তখন তারা যাবে ভিসি ফার্মের কাছে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফান্ড। এই ভিসি ফান্ডগুলো কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল নয়, এগুলো একটা কোম্পানি যারা স্টার্টআপ বিজনেসে ফান্ড করে। তো ধরে নিন সেই কোম্পানিটা আবার হয়তো 15 কোটি টাকার জন্য একটা ভিসি ফান্ডের কাছে ফান্ড রেজ করলো। তারপর সেই কোম্পানিটা যখন আরো এক্সপ্যান্ড করার কথা ভাববে বা যে ডেটগুলো আছে সেই ডেট শোধ করার জন্য তার প্রফিটের হয়তো ম্যাক্সিমাম পার্সেন্টেজ চলে যাচ্ছে, বা এমনও হতে পারে যে তার এক্সিস্টিং যে শেয়ার হোল্ডার আছে তারা এক্সিট চায় সেই কোম্পানি থেকে, বা হয়তো সেই কোম্পানির কোনো ভিজিবিলিটি নেই। তো আইপিও লঞ্চ করলে তার একটা ভিজিবিলিটি পাবে, মানুষ জানবে সেই কোম্পানিটার ব্যাপারে যে এই কোম্পানিটা একটা জুয়েলারি কোম্পানি, এই কোম্পানিটা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এইরকম অনেক রিজনের জন্য একটা কোম্পানি আইপিও লঞ্চ করে, ইনিশিয়াল পাবলিক অফারিং, যেখানে তারা তাদের শেয়ারস পাবলিককে অফার করে পাবলিকের কাছ থেকে টাকা ওঠায়। এই প্রসেসের দ্বারা একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড হয়ে যায়। তো ধরুন সেই কোম্পানিটা 5 কোটি টাকা এঞ্জেল ইনভেস্টরের কাছে রেজ করলো, তারপর ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মের কাছে 15 কোটি টাকা রেজ করলো, তারপর তারা 500 কোটি টাকা রেজ করার জন্য আইপিও লঞ্চ করলো। এই 500 কোটি টাকা বলা হবে ইস্যু সাইজ। এইবার আমরা বুঝবো ইস্যু টাইপ। দু রকমের ইস্যু হয়, ফ্রেশ ইস্যু আর অফার ফর সেল। ফ্রেশ ইস্যু কি না, যখন একটা কোম্পানি নতুন শেয়ারস তৈরি করে তারপর সেটাকে পাবলিককে অফার করবে, সেইটাকে বলা হয় ফ্রেশ ইস্যু। এই ফ্রেশ ইস্যুতে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের ওনারশিপ পার্সেন্টেজটা কমে যায়। কিভাবে? না, ধরুন একটা কোম্পানির 10 লাখটা শেয়ার আছে আর একটা ইনভেস্টার 1 লাখটা শেয়ার হোল্ড করে, তাহলে তার ওনারশিপ পার্সেন্টেজ কত? 10%। এবার যদি সেই কোম্পানি ফ্রেশ ইস্যু আইপিও নিয়ে আসে আর 10 লাখটা নতুন শেয়ার তৈরি হয়, তাহলে সেই কোম্পানির টোটাল শেয়ার হয়ে গেল 10 লাখ প্লাস 10 লাখ 20 লাখ। আর সেই একজন যার কাছে 1 লাখটা শেয়ার আছে তার ওনারশিপ পার্সেন্টেজ তখন কি হয়ে যাবে? তখন সেটা 10% থেকে কমে হয়ে যাবে 5%। এইটা হলো ফ্রেশ ইস্যু। আরেকটা যেটা হয় সেটা হয় অফার ফর সেল। এই অফার ফর সেল তখন নিয়ে আসা হয় যখন যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তারা সেই কোম্পানি থেকে এক্সিট নিতে চায়, তারা তাদের শেয়ারস বিক্রি করতে চায়। ফ্রেশ ইস্যুর সময় যে টাকাটা কোম্পানি পায় সেই টাকাটা কোম্পানি ইউজ করতে পারে তাদের বিজনেস এক্সপ্যান্ড করার জন্য, বা আরো কিছু ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, বা যা কিছুর জন্য। কিন্তু অফার ফর সেলের দ্বারা যেই টাকাটা আসবে সেই টাকাটা কোম্পানি নিজের বিজনেসে ইউজ করতে পারবে না, সেই টাকাটা যাবে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কাছে। তাদের শেয়ারটা পাবলিক কিনলো আর পাবলিকের টাকাটা গেল তাদের কাছে। একটা কোম্পানি পুরো ফ্রেশ ইস্যু আইপিও নিয়ে আসতে পারে, বা পুরো অফার ফর সেল আইপিও নিয়ে আসতে পারে, বা দুটোর মিক্স নিয়ে আসতে পারে। এই যে 500 কোটি টাকা এই কোম্পানিটা রেজ করছে, এইটা পুরো ফ্রেশ ইস্যুর মাধ্যমে রেজ করতে পারে বা অফার ফর সেলের মাধ্যমে রেজ করতে পারে, বা দুটোর মিক্সও হতে পারে। হয়তো সে 400 কোটি টাকা ফ্রেশ ইস্যুর মাধ্যমে রেজ করছে আর 100 কোটি টাকা অফার ফর সেল, মানে তার যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে এক্সিট দেওয়ার জন্য রেজ করছে। এবার এই পুরো 500 কোটি টাকায় কি তারা রিটেল ইনভেস্টরদের কাছে নেবে? না, এইটারও রিজার্ভেশন থাকে। প্রথম 50% রিজার্ভেশন থাকে কিউআইবি এর জন্য, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার। এইগুলো হলো মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স কোম্পানি বা ব্যাংকস, তাদের জন্য 50% রিজার্ভ থাকে। তারপর আসে নন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আর হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। নন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কারা? না, যারা কিউআইবি নয় কিন্তু তারা 2 লাখের বেশি একটা আইপিওতে ইনভেস্ট করবে, আর এইটা একটা কোম্পানিও হতে পারে, ইন্ডিভিজুয়ালও হতে পারে। যখন সেটা ইন্ডিভিজুয়াল হয় তখন তাদেরকে বলা হয় হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। যারা 2 লাখের বেশি একটা আইপিওতে ইনভেস্ট করবে তাদের জন্য 15% রিজার্ভ থাকে। তারপর যে 35% বেঁচে থাকে সেইটা রিজার্ভ থাকে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য, যারা 2 লাখের কম একটা আইপিওতে ইনভেস্ট করবে। কোনো কোম্পানি আবার তাদের এমপ্লয়ীদের জন্য একটা রিজার্ভেশন রাখে, হয়তো 5% তাদের এমপ্লয়ীদের জন্য রিজার্ভেশন রেখে দিল, কিন্তু সেইটা এই যে রিজার্ভেশনগুলো তাদের থেকে আলাদা থাকে, তাদের মধ্যে থাকে না। এবার ধরুন একটা কোম্পানি 100টা শেয়ারের আইপিও নিয়ে আসছে, তার মানে 35% মানে 35টা শেয়ার রিটেল ইনভেস্টরদের জন্য রিজার্ভড। এবার সেখানে যদি 70টা রিটেল ইনভেস্টর সেই আইপিওতে অ্যাপ্লাই করে, তখন সেই কোম্পানি 35টা শেয়ার কিভাবে ডিভাইড করবে বা কাদেরকে দেবে?
সেইখানে কম্পিউটারাইজড লটারি হয়, আর সেই লটারির দ্বারা 70 জনের মধ্যে 35 জনকে 35টা শেয়ার অ্যালট করা হবে। তো এই যে 35টা শেয়ারের জন্য 70টা রিটেল ইনভেস্টর অ্যাপ্লাই করলো, এইখানে সাবস্ক্রিপশন হয়ে গেল 2x। এইটাকে বলা হয় ওভার সাবস্ক্রাইব হওয়া আইপিওর। এবার যদি সেখানে 140 জন অ্যাপ্লাই করতো তাহলে বলা হতো 4x ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। এইরকম আইপিও 2x, 3x, 4x, 10x, 50x, 100xও ওভার সাবস্ক্রাইব হতে পারে, বা অনেক আইপিও আন্ডার সাবস্ক্রাইবও হয়, হয়তো 0.5x, হয়তো 35টা শেয়ারের জন্য যদি 20 জন অ্যাপ্লাই করে তাহলে সেখানে সেই আইপিওটাকে বলা হবে আন্ডার সাবস্ক্রাইব হয়েছে। এবার এই যে আমি বললাম যে একটা শেয়ার দেওয়া হবে, এরকম কি একটা শেয়ার কেনা যায় বা একটা শেয়ার অ্যাপ্লাই করা যায় একটা আইপিওতে? না, আইপিও সবসময় লটে কিনতে হবে। একটা লটের ভ্যালু হয় 14,000 থেকে 15,000-এর মধ্যে। তো যদি একটা কোম্পানি 100 টাকা শেয়ার প্রাইসের আইপিও নিয়ে আসে তাহলে তার হয়তো লট সাইজ হবে 140 থেকে 150টা শেয়ারের। ইন্ডিয়াতে ম্যাক্সিমাম আইপিও বুক বিল্ড আইপিও হয়। এটার মানে হলো যে কোম্পানি আইপিও নিয়ে আসছে সে বলবে আমার শেয়ার 95 থেকে 100-র মধ্যে আপনি বিড করতে পারবেন। এবার আপনি সেখানে 95 টাকাতেও সেই শেয়ারটা বিড করতে পারবেন বা 100 টাকাতেও বিড করতে পারবেন, বা তার মাঝের যে কোনো প্রাইসেই যেটা আপনার মনে হয় আপনি বিড করতে পারবেন। কিন্তু যদি কোনো আইপিও ওভার সাবস্ক্রাইব হয় তার মানে তার ডিমান্ড আছে। তার ডিমান্ড আছে মানে মানুষ সেটাকে হায়ার ব্যান্ডের প্রাইস মানে 100 টাকাতেই কিনতে চাইবে, আর সেই 100 টাকাটাকে তখন বলা হয় কাট অফ প্রাইস বা ইস্যু প্রাইস। ইস্যু প্রাইস মানে সেই কোম্পানি একটা শেয়ারের পরিবর্তে সেই প্রাইসটা পাচ্ছে। এবার আমরা জানি যে ডিমান্ডের কারণে প্রাইস ওপরে যায়। এবার ধরুন যেদিন সেই স্টকটা লিস্ট হবে এনএসিতে বা বিএসিতে বা দুটোতেই হতে পারে, সেই এক্সচেঞ্জে যেদিনই লিস্ট হবে তার ডিমান্ড যদি বেশি থাকে তার প্রাইস কিন্তু ওপরে যাবে। মানে ধরুন তার ইস্যু প্রাইস 100 টাকা কিন্তু সেই আইপিওটা 20x ওভার সাবস্ক্রাইব হয়েছে, মানে তার ডিমান্ড অনেক বেশি। এবার তার ডিমান্ড বেশি হওয়ার কারণে সে যখন লিস্ট হবে তখন সে অনেক হাই প্রাইসে লিস্ট হবে, হতে পারে 120, 130, 150 এই রকম প্রাইসে লিস্ট হবে। এই প্রাইসটাকে বলা হয় লিস্টিং প্রাইস। আর এই 20, 30, 50% যে গেইনটা হবে সেইটাকে বলা হয় লিস্টিং গেইন, যেইটার কারণে এখন ইনভেস্টাররা ম্যাক্সিমাম আইপিওতে অ্যাট্রাক্টেড হচ্ছে। এই যে ধরুন সেই কোম্পানিটা 150 টাকায় লিস্ট হলো, 150 টাকা তার লিস্টিং প্রাইস, কিন্তু তার ইস্যু প্রাইস ছিল 100 টাকা। তো এইখানে কোম্পানির কি কোনো প্রফিট হলো? এই যে 50%-এর লিস্টিং গেইন পাওয়া গেল, এইটাতে কি কোম্পানির কোনো প্রফিট হলো? না, প্রফিট হলো ইনভেস্টারদের, যারা ইনভেস্ট করেছিল তারা 100 টাকায় পেয়েছিল শেয়ারটা, আর তাদের এখন প্রাইস হয়ে গেল 150। কিন্তু কোম্পানি তো 100 টাকায় পেয়েছিল তার শেয়ারটার বদলে, তাই কোম্পানির কিন্তু এখানে কোনো প্রফিট হলো না। সে 100 টাকায় তার শেয়ার অ্যালট করে দিয়েছে, তারপর তার প্রাইস 80 হলো না 50 হলো না 400 হলো, তাতে তার কোনো যায় আসে না। কিন্তু রিটেল ইনভেস্টাররা যারা স্পেকুলেশনের জন্য আইপিওতে ইনভেস্ট করে তারা এই লিস্টিং গেইনটার জন্যই ইনভেস্ট করে। 7 দিনের মধ্যে 50% গেইন, ভাবতে পারছেন 7 দিনের আইপিও প্রসেসটা কেমন? না 3 দিন হয়তো আপনার অ্যাপ্লাই করার জন্য থাকবে, তারপর 3-4 দিন থাকবে অ্যালটমেন্টের জন্য, তারপর 7 দিন পর হয়তো সেই কোম্পানিটা লিস্ট হবে। যখন আপনি একটা আইপিওতে অ্যাপ্লাই করবেন হয়তো সেই আইপিওর লট সাইজ অনুযায়ী তার ভ্যালু হলো 15,000 টাকা একটা লটের, আর আপনি একটা লটের জন্যই অ্যাপ্লাই করবেন। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন সেই 15,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেই ব্লক হয়ে যাবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু কাটা হবে না, কিন্তু সেই টাকাটা আপনি তখন ইউজ করতে পারবেন না। যদি আপনি আইপিওর অ্যালটমেন্ট পেয়ে যান তখন আপনার সেই 15,000 টাকা আপনার ব্যাংক থেকে কেটে নেওয়া হবে আর ইনভেস্ট করে দেওয়া হবে। আর যদি আপনি অ্যালটমেন্ট না পান তখন আপনার সেই টাকাটা আবার আনব্লক করে দেওয়া হবে আর আপনি আপনার ব্যালেন্সের মধ্যে দেখতে পারবেন আর ইউজ করতে পারবেন। এবার আপনি ভাবছেন আইপিওতে ইনভেস্ট করে যদি আপনি লিস্টিং গেইন না পান, আপনার যদি লস হয়ে যায়, লসও তো হতে পারে। সেইটা আপনি বুঝবেন কি করে যে আপনি গেইনসই পাবেন? সেইটা বোঝার অনেক উপায় আছে, যেটা নিয়ে আমি কথা বলবো নেক্সট ভিডিওতে। সেই ভিডিওটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।